আমাকে ক্ষমা করবেন আচার্য মশাই, আমার দিদির ব্যবহারে আমি সত্যিই লজ্জিত। দিদি এই পরিবারের জ্যেষ্ঠতম। ওনার অনেক পূর্বেই বিবাহ হয়, কিন্তু ওনার স্বামী কিছু বছরের মধ্যেই মারা যান। আর তখন থেকেই উনি আমাদের কাছে থাকেন। ওনার কোনো সন্তান নেই, তাই উনি খনাকে ভীষণ ভালোবাসেন। উনি চান এই পরিবারের সকল নিয়ম কানুন যাতে যথাযথভাবে পালিত হয়, এই পরিবারের ঐতিহ্য যাতে বজায় থাকে। তার জন্য মাঝে মধ্যে উনি কাউকে আঘাত করে ফেলেন, কিন্তু উনি এই পরিবারের ভালো চান, মঙ্গল চান। মহারাজ, আপনার এই ক্ষমা চাওয়ার কোনো প্রয়োজন নেই, আর আপনার দিদির হয়ে কথা বলাও অপ্রয়োজনীয়। আমি বুঝি। আমি শুধু আপনাকে বলতে এসেছি যে খনা কোনো সাধারণ শিশু নয়, ও ঈশ্বরের বরপ্রাপ্ত। তাই ওর প্রতি আমার একটা দায়িত্ব, একটা কর্তব্য আছে। সেই কর্তব্যবোধ থেকেই আমি আপনাকে আগাম সতর্ক করতে এসেছি। খনার ভাগ্যপথ এক দুর্গম পথ অতিক্রম করতে চলেছে। কাল তিলক প্রদানের সময় ওকে দয়া করে আগলে রাখবেন, রক্ষা করবেন মহারাজ। খনা, খনা মা চলো, অনেক রাত হয়েছে, এবার খেয়ে নিয়ে শুতে হবে তো। না, আমি এখন খাবো না মা, আমি তোমার কাছে এখানে থাকবো। থাক রে মা, আমার বুকের মাঝখানে থাক। তোকে কতদিন আর এভাবে পাবো বলতো? কি হয়েছে মা? কিচ্ছু হয়নি সোনা। ওই দেখ কত তারা। ওই দেখ ধ্রুব তারা। কই কই ধ্রুব তারা? ওই যে, যেটা সবচেয়ে জলজল করছে। হ্যাঁ দেখেছি। ওটা এত জলজল করছে কেন মা? ওটা তো আমাদের সবচেয়ে কাছে আছে, তাই জলজল করছে। ও, কি হয়েছে কি ঐশিকা? আগামীকাল বিভীষণ উৎসবের দিন খনার প্রাণের আশঙ্কা রয়েছে। কি বলছো কি তুমি? ঠিকই বলছি, অন্তত আচার্য মশাইয়ের তো তাই অনুমান। আমার খনাকাল অষ্টম বর্ষে পা দিতে চলেছে, আর এই অষ্টম বর্ষ ওর জন্য একদম শুভ নয়। তাহলে কি হবে? দেখ কৌরুকি, খনার তো শত্রুর অভাব নেই। অন্তত অন্তত যারা সিংহলের ক্ষতি চায়, তারা আমার খনারও ক্ষতি চায়। আচার্য মশাই বলেছিলেন সিংহলের সঙ্গে খনারও ভাগ্য জড়িত রয়েছে। খনা আমার একমাত্র সন্তান কৌরুকি। যে করেই হোক কালোকে উৎসব থেকে দূরে রাখতেই হবে। বাইরে উৎসব চলবে, ওকে আমি অন্দরমহলে ধরে রাখবো কি করে রানী? ও যদি বাইরে আসতে চায়? ঠিক, যদি ও অন্দরমহলে থাকে তাহলে হয় ও নিজে, আর না হলে পরিবারের অন্য কেউ ওকে বের করে নিয়ে যাবে। যে করেই হোক কালোকে অন্দরমহল থেকে বাইরে নিয়ে যেতেই হবে কৌরুকি। প্রাসাদের বাইরে? কিন্তু প্রাসাদের বাইরে কোথায়? আমি ওকে কোথায় নিয়ে যাব রানী? প্রাসাদ থেকে দূরে যে অতিথি নিবাস রয়েছে, কাল তুই ওকে ওখানে নিয়ে যা। নিয়ে যাবি তো কৌরুকি? তুমি কোনো চিন্তা করো না,
প্রয়োজনে নিজের প্রাণ দিয়ে হলেও আমি খনাকে রক্ষা করব। আমি তোমাকে কথা দিলাম। প্রণাম মহারাজ। বলো কি বলবে? প্রধানমন্ত্রীর পুত্র আপনার সঙ্গে দেখা করতে এসেছেন। প্রধানমন্ত্রীর পুত্র এই অসময়? উনি বললেন আপনার সঙ্গে বিশেষ প্রয়োজন আছে। যাও, তাকে গিয়ে ডেকে নিয়ে এসো। যথাজ্ঞা মহারাজ। প্রণাম মহারাজ। আরে কতদিন পর! তুমি তো এক উজ্জ্বল যুবক হয়ে গেছো। আমার মন্ত্রিসভায় যোগদান করার জন্য একেবারে উপযুক্ত পাত্র। বলো কি বলবে? মহারাজ, বাবা পাঠালেন একটি বিশেষ সংবাদ দিতে। সংবাদটা গোপনীয়। বাবা অসুস্থ, তাই আমায় পাঠালেন। গোপনীয় সংবাদ? তুমি এতদিন পর এখানে এসেছো, তোমার প্রথমে আপ্যায়ন করি? ব্যস্ত হবেন না মহারাজ, তার প্রয়োজন নেই। ঠিক আছে, বলো প্রধানমন্ত্রী কি বলে পাঠিয়েছেন? মহারাজ, সিংহল দ্বীপের সামনে খুব বিপদ। কি হয়েছে খুলে বলো। জলদস্যু। জলদস্যু? তার আবার কি গোল পাকালো? বাবা বলে পাঠিয়েছে জলদস্যুদের উপদ্রব হঠাৎ করে খুব বৃদ্ধি পেয়েছে, আর আমাদের অনেক বন্দরের সৈনিকেরা তাদের দ্বারা আক্রান্ত হয়েছে। সবচেয়ে খারাপ খবর হলো, কদিন আগেই তারা চন্দ্রগুপ্ত বিক্রমাদিত্যের একটি জাহাজ কবজা করেছে। চন্দ্রগুপ্তের জাহাজ আটক করেছে? এ তো মারাত্মক হতে পারে। বিক্রমাদিত্যের প্রতাপ তো আপনি জানেন। তিনি খোঁজ খবর নেওয়া শুরু করেছেন জলদস্যুরা কোন দেশে ঘাঁটি বানিয়ে লুটপাট করছে। আর একবার যদি খবর পেয়ে যান যে সিংহল দেশে ঘাঁটি বানিয়েছে, তাহলে তো আপনি জানেন। জানি। তাহলে চন্দ্রগুপ্ত সিংহল আক্রমণ করবে, আর ওনার মতো প্রতাপশালী রাজা যদি সিংহল আক্রমণ করে, সিংহলকে সে নিমেষের মধ্যে শ্মশানে পরিণত করতে পারে। একদম ঠিক মহারাজ। এখন বলুন আদেশ কি? বাবা কি চন্দ্রগুপ্ত বিক্রমাদিত্যের কাছে দূত পাঠাবেন তাকে সবকিছু বুঝিয়ে বলার জন্য? না, দূত পাঠিয়ে লাভ নেই, তাতে হিতে বিপরীত হতে পারে। চন্দ্রগুপ্ত আমাদের সাহায্যের লোভ দেখিয়ে এখানে সৈন্য পাঠিয়ে দেবে, আর ধীরে ধীরে রাজনৈতিকভাবে এই দ্বীপকে জবরদখল করে নেবে। তাহলে তাহলে আমাদের যেটা করতে হবে, ধীরে ধীরে জলদস্যুদের ঘাঁটিগুলো ভাঙতে হবে। সৈন্যদের নিয়ে সেই চেষ্টাও করা হয়েছিল, তাতে ফল আরো ভয়াবহ হয়েছে। কি হয়েছে? তারা দেশের মধ্যে অনুপ্রবেশ করছে ছদ্মবেশে, সাধারণ মানুষের ভিড়ে মিশে যাচ্ছে। সৈন্যরা তাদের আলাদা করে চিনতে পারছে না। সর্বনাশ! তাদের উদ্দেশ্য কি? আগামীকালের বিভীষণ উৎসব। মানে? উৎসবে প্রচুর মানুষ আসবে। একবার যদি তারা মানুষের ভিড়ে মিশে যায়, তাহলে তাদেরকে আলাদা করে চেনা মুশকিল। বাবা আশঙ্কা করছেন তারা রাজপরিবারের ক্ষতি চায়, তাই তারা জল ছেড়ে স্থলে উঠে এসেছেন। তাহলে উপায়? সময় বড় কম, চারিদিকে নজর রাখা হচ্ছে। প্রধানমন্ত্রীকে তুমি যতই মায়া করো ঐশিকা, যতই বিদ্যাধরকে দিয়ে খনাকে আগলাবার চেষ্টা করো, পারবে না। আমি তোমায় কথা দিচ্ছি, খনাকে আগলাতে আমি তোমায় দেব না। প্রণাম দিদি। বল, কি বলার আছে? বিভীষণ উৎসবের সময় রাজকুমারীর রক্ষার দায়িত্ব রানীমা কৌরকের উপর দিয়েছেন।
দারুণ। এই অপেক্ষাই তো আমি এতদিন করছিলাম। আমার লক্ষ্য ছিল কৌরকীকে ধীরে ধীরে শেষ করা, কিন্তু এবার ওকে একেবারে উপড়ে ফেলা যাবে। কৌরকী, চোখ কান খোলা রাখবি। যদি আর কোনো খবর পাস, সঙ্গে সঙ্গে আমাকে এসে জানাবি। এবার কৌরকীর খেলা শেষ। কোথায় পালাবে এবার তুমি? আমরা এই বৈঠকে কেন উপস্থিত হয়েছি তা নিশ্চয়ই কারো অজানা নয়। যে কোনো মূল্যেই হোক সিংহলের রাজাকে আমাদের মারতেই হবে। তাই আমার মনে হয় এই কাজের জন্য আদর্শ সময় সিংহলের বিভীষণ উৎসব। কারো মনে কোনো প্রশ্ন আছে? বিভীষণের উৎসবকে আমরা আমাদের সঠিক সময় হিসেবে ধরে নিচ্ছি কেন? কারণ সেই সময় রাজা সবার সামনে আসবেন, তিলক পরবেন, সেখানে প্রচুর মানুষের ভিড় থাকবে। আমাদের কাজ করতে অনেক সুবিধে হবে। আমরা আমাদের কাজ সেরে আবার সেই ভিড়ে মিশে যেতে পারবো। আশা করি কারোর আর কিছু বুঝতে অসুবিধা নেই। আমাদের এখন একটাই লক্ষ্য, সিংহলের রাজাকে মেরে সিংহলকে হাতের মুঠোয় নিয়ে আসতে হবে। কিন্তু একটা নির্দিষ্ট জায়গায় ঘাঁটি গেড়ে বসাকে আমাদের উচিত হবে। এতে করে আমরা প্রত্যেকের নজরে চলে আসবো, প্রত্যেকে আমাদের অবস্থা সম্পর্কে সচেতন হয়ে যাবে। বন্ধু, সিংহল একটা দ্বীপ ঠিকই, কিন্তু বিশাল বড় একটা দ্বীপ। যারা একদিকে ভারত মহাসাগর, একদিকে বঙ্গোপসাগর, অন্যদিকে ভারত। লোকে আমাদের অবস্থান সম্পর্কে জানলেও আমাদের আক্রমণের পদ্ধতি বা দিক সম্পর্কে কোনো ধারণা করতে পারবে না। একটা নির্দিষ্ট জায়গা মানুষকে শক্তিশালী করে, আর আমাদের উদ্দেশ্যও তাই। তাহলে আমাদের দ্বিতীয় লক্ষ্য, ভারতবর্ষে প্রাচ্য আর পাশ্চাত্য থেকে যে সমস্ত দ্রব্য আসবে সেই নৌবহরগুলোকে লুট করে নেওয়া। সেই নৌবহরগুলো সিংহল পার করে তবেই ভারতের উপকূলে যেতে পারবে। আগামীকালকে আমাদের কাজ হচ্ছে ছদ্মবেশে জনগণের মধ্যে মিশে যাওয়া। লক্ষ্য রাজপ্রাসাদ, লক্ষ্য সিংহলের বিভীষণ উৎসব। আগামীকালকের সকাল যেন রাজা উপদেশের শেষ সকাল হয়। আমার মাথায় তো কিছুই ঢুকছে না। কাল কি করে যে কি হবে আমি কিছুই বুঝে উঠতে পারছি না। এসব কথা এখন থাক না। ভগবান যা করবেন তার উপর তো কারো হাত নেই। কি হয়েছে গো তোমাদের? আমাদের কিচ্ছু হয়নি। না, তোমরা আমাকে বলছো না। ও বাবা, বলো না তোমাদের কি হয়েছে? আমাদের কি হয়েছে? আমরা একসাথে অনেকটা তেতো খেয়ে ফেলেছি, তাই আমাদের মুখটা একেবারে বিচ্ছিরি হয়ে গেছে। আমাদের কিচ্ছু হয়নি মা। না, তোমরা আমাকে বলছো না। যাও, তাহলে আমি একটা জিনিস শিখেছি, সেটাও তোমাদের বলবো না। তাই? কি শিখেছো তুমি? একটা জিনিস, কিন্তু
আমি বলবো না। ওরম করতে হয় না মা, তুমি বলো কি শিখেছো। আচ্ছা ঠিক আছে, তুমি যদি আমাদের বলো তুমি কি শিখেছো, তাহলে আমরাও বলবো আমাদের কি হয়েছে। বলো। আমি একটা ছড়া শিখেছি। এক যে ছিল রাজা, তার দুঃখ মনে ভারী, কারোর সাথে ভাব করে না, সবার সাথে আরি। সেই রাজ্যে হাসে না কেউ, সবাই শুধু কাঁদে। রানী একা বসে থাকে রাজপ্রাসাদের ছাদে। সেই সময় আকাশ দিয়ে যাচ্ছিল এক পরী, তাদের দুঃখে দুঃখী হয়ে ঘোরালো তার ছড়ি। রানীর কোলে রাজকুমারী, ভাবলো সবাই জাদু, তাকে কিন্তু দিয়ে গেল 7টা ভালো সাধু। তাই নাকি? প্রণাম রাজন, আপনি আমায় ডেকেছিলেন? আসুন পুরোহিত মশাই। মা, তুমি পাশের ঘরে যাও, গিয়ে দেখো বিভীষণ উৎসব উপলক্ষে প্রজারা কত মিষ্টান্ন পাঠিয়েছে, বছরের প্রথম ফল, প্রথম শস্য। যাও গিয়ে দেখে এসো। যাও 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 যাও। পুরোহিত মশাই, আচার্য বিদ্যাধর বলছিলেন খনার নাকি সামনে বিপদ, উৎসবের সময় ওকে রক্ষা করতে হবে। তাই আমি বলছিলাম তিলক প্রদানের কার্যটা যদি ওকে দিয়ে সম্পন্ন না করে অন্য কেউ করে। রাজন, রাজকুমারী খনা যদি আপনাকে তিলক প্রদান না করেন, তাহলে সেক্ষেত্রে যোগ্য ব্যক্তি হলেন রানীমা। বাহ, তাহলে তো আর কোনো অসুবিধাই রইল না। রাজন, পুঁথিগত নিয়মে হয়তো কোনো অসুবিধা নেই, কিন্তু রানীমা যেহেতু কন্যা সন্তানের জন্ম দিয়েছেন এবং এখনো অবধি দ্বিতীয় কোনো সন্তান উনি ধারণ করেননি, তাই এই ঘটনাটা প্রজাদের কাছে অস্বস্তির কারণ হতে পারে রাজন। তাছাড়া ধর্মীয় মতে এই ঘটনাটা ভালো চোখে দেখাও হবে না। আমাকে ক্ষমা করবেন রাজন। না পুরোহিত মশাই, আপনি ঠিকই বলেছেন। রানী, তুমি কোনো কষ্ট পেও না। আমি কষ্ট পাচ্ছি না মহারাজ। আমি ভাবছি তাহলে আপনাকে তিলক পরাবে কে? পুরোহিত মশাই, এর কি কোনো উপায় নেই? এর একটা উপায় আছে। এই রাজবংশের কোনো কুমারী যদি রাজনকে তিলক পরায়। এই রাজবংশে কুমারী বলতে তো একমাত্র খনা। তাহলে এখন কি হবে? রাজন, রাজকুমারী খনা যদি আপনাকে প্রাসাদের অন্দরমহলে তিলক পরায়। অন্দরমহলে? তাহলে দেশের জনগণকে আমরা কি বলবো? প্রজাদের বলা হবে খনার শরীরটা ভালো নেই, এই বছর তিলক প্রদান প্রাসাদের অন্দরমহলেই অনুষ্ঠিত হবে। একদম ঠিক কথা বলেছেন রাজন। রাজকুমারী খনা আপনাকে তিলক প্রদান করবেন, আর রানীমা করবে মঙ্গল আরতি। রাজন, এর থেকে শুভ আর কিছু হতেই পারে না। রানী করবেন মঙ্গলারতি। উনি মঙ্গল প্রদীপ ধরলে সেই প্রদীপের শিখাই ধ্বংসের কারণ হয়ে উঠতে পারে। রানী, তোমার নিজের মনে হয় না যে তুমি এই সংসারে অশান্তির কারণ? তুমি আমার ভাইকে দ্বিতীয় বিবাহ পর্যন্ত করতে দিচ্ছ না। রাজন, আমার কাজ যদি শেষ হয়ে থাকে
আমি তাহলে আসি। আপনি আসুন পুরোহিত মশাই। পিসি, তুমি এত রেগে থাকো কেন পিসি? আমাকে বকো, মাকে বকো, আমরা কি করেছি? প্রণাম মহারাজ, একজন আপনার সঙ্গে দেখা করতে এসেছেন। কে? উনি নাম বলছেন না, বললেন আপনার সঙ্গে বিশেষ প্রয়োজন, তাই আপনাকেই বলবেন। আমাকে?